আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যে চতুর্থ অধ্যায় রয়েছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এই অধ্যায়ের টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। টাইপ 2 এর প্রশ্নে আমাদেরকে কি বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি, আয় ও ব্যয়। একদম খুবই বেসিক লেভেলের প্রশ্ন থেকে আসলে আমাদের এমসিকিউগুলো আসে এবং এই কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার থাকে এটা কিন্তু তোমাকে তোমার যে সৃজনশীল প্রশ্ন আছে ওই সৃজনশীল প্রশ্নগুলো লেখাতেও কিন্তু বা উত্তর করাতেও কিন্তু অনেক বেশি সাহায্য করবে। আমরা এই টাইপ 2তে 9 থেকে 26 পর্যন্ত বেশ অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব এবং এই বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা কিন্তু গুরুত্বের ভিত্তিতে লাল কালি এবং কালো কালি দ্বারা বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয় কোনটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের টাইপ 1-এ আমরা যে বেসিকটুকু শিখেছিলাম ওই বেসিকটুকু আমাদের টাইপ 2তেও লাগবে, তো ওই বেসিকটুকু সবাই একটু মাথায় রাখবা। যারা যারা টাইপ 1-এর ক্লাসটা করো নাই তারা কষ্ট করে একটু টাইপ 1-এর ক্লাসটাও একটু করে নিবা। খেয়াল করে দেখো, আমাদের 9 নম্বর প্রশ্নে বলছে মূলধন জাতীয় ব্যয় কোনটি। মনে রাখবা, মূলধন জাতীয় ব্যয় হচ্ছে এমন এক ধরনের ব্যয় যেই ব্যয়টা সংগঠিত হওয়ার পরে ওই ব্যয়ের উপযোগিতা বা কার্যকারিতাটা আমার ব্যবসায়ে অনেক দিন থাকবে। আমার ব্যবসায় কি অনেক দিন থাকবে। তাহলে আমরা যদি এই জায়গায় একটু তাকাই, পণ্য ক্রয়, এইটার উপযোগিতা বা কার্যকারিতা কি অনেক দিন থাকে? না, আমরা বলা যায় যে প্রায় প্রতিদিনই কিন্তু কি করি, পণ্যদ্রব্য ক্রয় করি, তাই না? ভাড়া প্রদান, আমাকে প্রতি মাসেই কি করতে হয়, ভাড়া দিতে হয়। মণিহারিও বলা যায় যে আমরা প্রতিদিন বা অলমোস্ট প্রতি সপ্তাহে আমরা মণিহারি দ্রব্যাদি ক্রয় করি। কিন্তু জমি ক্রয় এই জিনিসটা কিন্তু খুব রেয়ার কেস, আমরা অনেক বছর পর পর একবার বা সর্বোচ্চ বছরে একবার এই জিনিসটা সংগঠিত করি আর কি। তুমি আরেকটা দিক থেকে মনে রাখতে পারো, মূলধন জাতীয় ব্যয় মানে মোস্ট প্রবাবলি বা বেশিরভাগ সময়ই এটা একটা সম্পত্তিকে সৃষ্টি করে। এটা কি করে? একটা সম্পত্তিকে সৃষ্টি করে, তাই না? তাইলে এখানে আমাদের 9-এর উত্তরটা কি হবে? 9-এর উত্তর হচ্ছে ঘ। এরপরে ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ, এটা কি? তুমি একটু আমাকে এইটা বলো, ঋণ গ্রহণের ফলে আমি কি অর্থ পাই নাকি অর্থ দিয়ে দিই? ঋণ গ্রহণ করছি, ধার নিছি, ধার নেওয়ার ফলে ভাইয়া আমি নিঃসন্দেহে আমি টাকা পাই, টাকা পাইছে, তাই না? আমি টাকাটা পাইছি, টাকা পাওয়া মানে কি এটা একটা প্রাপ্তি, এটা রিসিভ, তাই না? ক্যাশ রিসিভ করছি, আমি নগদ পাইছি, এটা আমার জন্য প্রাপ্তি। এখন তুমি চিন্তা করো, এই টাকাটাকে আমি অল্প কিছু দিনের জন্য পাইছি নাকি এই টাকাটা আমি অনেক দিনের জন্য পাইছি? কয় দিনের জন্য পাইছি? ঋণ মানে এটা একটা দীর্ঘমেয়াদী কোনো কিছুকে বোঝায়, তার মানে আমি অনেক দিনের জন্য টাকাটা পেয়েছি। তো আমি যদি এমন কোনো একটা জায়গা থেকে টাকা পাই যেটার উপযোগিতা বা কার্যকারিতা অনেক দিনের জন্য থাকবে, 1 বছরের বেশি সময়ের জন্য থাকবে, তাহলে ওইটা একটা মূলধন জাতীয়। তাহলে আমি টাকা পেয়েছি মানে প্রাপ্তি। তো এই কথা চিন্তা করলে শুধুমাত্র খ নম্বরটাই উত্তর হয়। যদি প্রাপ্তি আরো অপশনেও থাকতো তাহলে আমি চিন্তা করতাম কয় দিনের জন্য পাইছি, অনেক দিনের জন্য পাইছি। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, এরপর আমরা আসি প্রশ্ন নাম্বার 11। বলা আছে মূলধন জাতীয় ব্যয়ের দ্বারা অর্জিত হয়। এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম মূলধন জাতীয় ব্যয় দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সম্পত্তি অর্জিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে বলতে প্রায় সব সময়, বেশিরভাগ বলতে প্রায় সব সময় কি হয়, এর দ্বারা আমাদের সম্পত্তি অর্জন হয়। কি অর্জন হয়? সম্পত্তি অর্জন হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 12-তে। 12 নম্বর প্রশ্নে কি বলা আছে একটু দেখি। বলা আছে মোটর গাড়ি মেরামতের ফলে সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পেলে কোন হিসাব ডেবিট হবে? খেয়াল করো, আমি সম্পত্তি মেরামত করছি, সম্পত্তি মেরামত করার ফলে ওইটার আয়ুষ্কাল, অর্থাৎ ওইটা যদি আগে 2 বছর চলতো ওইটা এখন 5 বছর চলবে, ওইটা এখন 3 বছর চলবে, ওইটা এখন 4 বছর চলবে। তাহলে এটার সময় বেড়ে গেছে, এটার হায়াত বেড়ে গেছে। সোজা কথা, আয়ুষ্কাল বলতে এটার হায়াতকে বোঝাচ্ছি আমি, তাই না? এটার হচ্ছে জীবনকালকে বোঝাচ্ছি আমি। তো এটা জীবনকালটা বেড়ে গেল, তো এটা জীবনকাল বেড়ে গেল, তার মানে এটা আমার সম্পত্তিটাকে বাড়াইছে ভাইয়া। এটা মেরামত ব্যয় হবে না। আমরা বেশিরভাগ সময় ভুল করতে পারি, এটা মেরামত ব্যয় না। মেরামত ব্যয় হয়তো এটার একটা চাকা লিক হয়ে গেছে, আমি টিউবটা চেঞ্জ করছি, আমি একটা হয়তো বা ওই লিকটা সারাইলাম, এগুলোকে আমি মেরামত ব্যয় বলতে পারি। এগুলোর ফলে ওইটার যে বেসিক যে একটা লাইফ টাইম আছে ওইটা আসলে বাড়ে না।
কিন্তু আমি যখন এমন কোন একটা মেরামত করি যেটার ফলে আসলে এটা লাইফ টাইম বাড়ে, আমি গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করে দিলাম, আমি গাড়ির ইঞ্জিনটা চেঞ্জ করে দিলাম, আমি গাড়ির পুরো ভিতরে যে ইন্টেরিয়রটা আছে ওটা চেঞ্জ করে দিলাম, এগুলোর ফলে কিন্তু এটার মেয়াদটা বেড়ে যায়, এটার আয়ুষ্কালটা বেড়ে যায়। তো এগুলোকে আমরা কি বলবো ভাইয়া? এগুলোকে আমরা বলবো হচ্ছে ওই সম্পত্তিটাই। তাইলে আমি এখানে বলতে পারি মোটর গাড়ি হিসাবকে আমরা ডেবিট করে দিব। এরপরে বলা আছে মূলধন জাতীয় ব্যয় হলো, মূলধন জাতীয় ব্যয় কি? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে আমার সম্পদ এবং সম্পদ অর্জনের জন্য ব্যয়, সম্পদ এবং সম্পদ অর্জনের জন্য যে ব্যয়গুলো হয়, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি যে আমার সম্পত্তি ক্রয় পরিবহন, এটা আমার সম্পত্তি অর্জনের জন্য একটা ব্যয়, সম্পত্তির সংস্থাপন ব্যয়, এটাও সম্পত্তির অর্জনের একটা ব্যয়। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয় এটা হবে না, কারণ আমি যখন কোনো একটা সম্পত্তি ব্যবহার করি ওই সম্পত্তিটা আমি ব্যবহার করতে 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 ওটা একটা ব্যবহারজনিত হ্রাস হয়, ওটা একটা ব্যবহারজনিত ব্যয় হয়, ক্ষতি হয়, ওইটা আসলে আমার জন্য একটা ব্যয়, ওইটা আমার জন্য শুধুমাত্র একটা ব্যয়। আচ্ছা, এরপরে আমরা চলে যেতে পারি প্রশ্ন নাম্বার 14-তে। 14 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে আসছে। আমি চাইলে এই ক্লাসে আসলে তোমাদেরকে মার্ক করে বলে দিতে পারতাম। অলমোস্ট দেখা যায় যে তোমার যে 30টা এমসিকিউ আসবে, 30টা এমসিকিউর মধ্যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এই ক্লাসে আসলে চাইলে মানে প্রতিটা ক্লাসে এমসিকিউর যতগুলো পর্ব হবে আর কি টাইপ ভিত্তিক, ওই ক্লাসে যেগুলো বলে দিব ওই জায়গা থেকে অলমোস্ট তুমি হচ্ছে 20টা 25টা তুমি হুবহু কমন পাওয়ার একটা পসিবিলিটি ছিল। বাট তখন আমাদের ক্লাসের প্রাসঙ্গিকতা অন্যদিকে চলে যাইতো। আমাদের এই ক্লাসের উদ্দেশ্য একটা, আমরা এমসিকিউটা সর্বোচ্চ বিশ্লেষণ করে আমরা এমসিকিউটা বোঝার চেষ্টা করব। যদি এটা সাজেশন বেস ক্লাস হইতো তাহলে আমি তোমাদেরকে একদম পাশে লিখে দিতাম কোনটা আসার কতটুকু চান্স আছে আর কি। তো পুরাতন যন্ত্রপাতির বিক্রয়লব্ধ অর্থ, নিজেকে প্রশ্ন করো, আমি যদি যন্ত্রপাতি বিক্রি করি ভাইয়া, আমি যদি যন্ত্রপাতি বিক্রি করি আমি কি টাকা পাই না টাকা দেই? টাকা পাই না টাকা দেই? নেই, মানে চোখ বন্ধ করে বলা যায় আমি যন্ত্রপাতি বিক্রি করছি, টাকা পাইছি। এন্ড যন্ত্রপাতি বিক্রি করা এটা কি আমার পেশা না নেশা? মানে আমি যন্ত্রপাতি যে বিক্রি করি এটা কি আমার প্রতিষ্ঠানের রেগুলার কোনো ডিউটিস, যে আমি মানে আমার প্রতিষ্ঠানটা যন্ত্রপাতি বিক্রি করা? না, এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের রেগুলার কোনো কাজ না, এটা আমি ডেইলি বেসিসে করি না। তাহলে এটা আমার জন্য একটা আনকমন কাজ, তার মানে এটা আমার জন্য অনেক দিন পর পর সংগঠিত হবে এমন একটা কাজ। তো আমি টাকা পাইছি, তার মানে এই প্রাপ্তি অথবা এই প্রাপ্তি, এই দুইজনের যে কোনো একজন উত্তর হবে। আমি যেহেতু অনিয়মিতভাবে এটা করি তার মানে মূলধন জাতীয়। অনিয়মিতভাবে করা মানে কি? দেখো ভাইয়া, মনে রাখা লাগবে অনিয়মিত, এই মনে রাখা লাগবে কি অনিয়মিত, এটা মানে কি আমার মূলধন জাতীয়, আর নিয়মিত মানেই হচ্ছে মুনাফা জাতীয়। কথা কি বুঝাইতে পারছি? অনিয়মিত মানেই কি মূলধন জাতীয়, নিয়মিত মানেই মুনাফা জাতীয়। বুঝে গেছে কথা? আচ্ছা, এরপরে আমরা আসি 15 নম্বর প্রশ্নে। বিদ্যালয়ের মাঠ উন্নয়ন কোন জাতীয় ব্যয়? ভাই খেয়াল করো, 15 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের মাঠ উন্নয়ন এটা আমার জন্য কি ধরনের ব্যয়? দেখো, আমাদের মাঠটা উন্নয়ন বলতে আমরা কি বুঝাচ্ছি? মাঠটা উন্নয়ন বলতে এরকম বুঝাচ্ছি যে মাঠটা হয়তো বৃষ্টির পানিতে মাঠের হচ্ছে মাটিগুলো চলে গেছে, আমি এখানে এসে 10 ট্রাক মানে বালি ফেললাম, এটা কিন্তু মাঠ উন্নয়ন করা হয়। আমার হয়তো বা মাঠের কোনো বাউন্ডারি না থাকার কারণে আশেপাশের গরু ছাগল সব মাঠে এসে তারা হচ্ছে মাঠটাকে নোংরা করে দিয়ে যায় আর কি, পরবর্তীতে এটা খেলার উপযোগী থাকে না আর কি, গোবর টোবর দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এটাও কিন্তু আমার মাঠের একটা কি করা, মানে আমার যেই মাঠ আছে মাঠটা উন্নয়নের একটা ব্যয়। আমার হয়তো মাঠের আশেপাশে কোনো গাছ নেই, খুবই গরম লাগে, তো আমি মাঠের চারিপাশে গাছ লাগাই দিলাম, এটাও কিন্তু মাঠের একটা উন্নয়ন ব্যয়। এবং এই প্রত্যেকটা ব্যয়ই কিন্তু দীর্ঘমেয়াদী একটা সুবিধা দেয়। এই প্রত্যেকটা ব্যয় কিন্তু আমি প্রতিনিয়ত করি না। হ্যাঁ, মাঠের ঘাস কাটা, প্রতি মাসেই ঘাস কাটতে হয়, তো ওইটা মেজর কোনো কিছু না। হ্যাঁ, ওইটা মেজর কোনো কিছু না, কিন্তু তুমি মাঠের চারিপাশে বাউন্ডারি দিচ্ছ, এটা তুমি তোমার জীবন দর্শে 1বার বা 2বার করো। তুমি মাঠের চারিপাশে গাছ লাগাচ্ছ, এটা তুমি তোমার জীবনে হয়তো বা 1বারই করো। তুমি মাঠটা বালি দিয়ে মাঠটা উঁচা করতেছো, এটা তুমি তোমার জীবনে খুব অল্প সময়ই করবা, এটা তুমি রেগুলার করবা না। তো আমি কি বলছি, অনিয়মিত যা কিছু আছে সকল কিছু মূলধন জাতীয়। যেহেতু এইখানে আমার টাকা চলে যাচ্ছে, তাহলে এটা আমার জন্য মূলধন জাতীয় ব্যয়, এটা আমার জন্য কি মূলধন জাতীয় ব্যয়। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 16। 16তে কি বলা আছে আমরা একটু দেখি। 16 নম্বর প্রশ্ন বলেছে মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি? কি জাতীয় প্রাপ্তি? মূলধন জাতীয় প্রাপ্তি। ভাইয়া, প্রাপ্তি মানে টাকা পাইছি, টাকা
পাইছি, তাই তো? প্রাপ্তি মানে কি, আমি টাকাটা পাইছি, ওকে ভালো কথা। এখন কি জাতীয় প্রাপ্তি, কি জাতীয়? মূলধন জাতীয়। তার মানে আমি দীর্ঘমেয়াদে টাকা পাইছি। তুমি আমাকে একটু বলো, বাড়ি ভাড়া প্রাপ্তি, একটা বাড়িওয়ালা প্রতি মাসে বাড়ি ভাড়া পায়, প্রতি মাসে বাড়ি ভাড়া পায়। শেয়ার বিক্রির লভ্যাংশ প্রায় বলা যায় যে প্রায় সময়ই পায়, প্রায় এটা পায়। তারপর সেবার বিনিময়ে কমিশন প্রাপ্তি, বছরে এটা একাধিকবার, কেন লক্ষবার এটা হইতে পারে। কিন্তু পুরাতন গাড়ি বিক্রয় এটা বছরে একবার হয়, জীবন দশায় একবার হইতে পারে, তাই না? তাহলে আমি কি বলছি, যাহাই অনিয়মিত, যেইটাই আমার জন্য ইরেগুলার, ওইটাই আমার জন্য মূলধন। তোমার খালি ব্যয় না আয় ওইটা আইডেন্টিফাই করা লাগবে, আর কোনো কিছু না। তাহলে এটা আমার জন্য কি, উত্তরটা হচ্ছে খ। চলে যাব আমরা 17 নম্বর প্রশ্নে। মেশিনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য নতুন যন্ত্রাংশ সংযোজন বাবদ ব্যয় 3000 টাকা, এটা কোন ধরনের লেনদেন? খেয়াল করো, আমি আমার মেশিনের কার্যক্ষমতা বাড়াইছি। কার্যক্ষমতা বাড়ানো মানে, মনে করো আমার মেশিন আগে ঘন্টায় 100 পিস পণ্য বানাইতে পারত, আমি এটাকে আপগ্রেড করছি। কি করছি? আপগ্রেড করছি, করে এই বেচারা এখন ঘন্টায় 200 পিস পণ্য উৎপাদন করতে পারে। এটাকে কি তুমি যেন তেন একটা মেরামত মনে করতেছো? তুমি কি এটাকে ছোটখাটো কোনো মেরামত মনে করতেছো, যে ভিতরে একটা তার ছিঁড়ে গেছে, ইঁদুরে কাইটা ফেলছে, তারটা জোড়া লাগাই দিলাম? না, এটা কিন্তু ওর জীবনকাল বাড়ায় দিছে। এটা খুবই ইরেগুলার বেসিসে আমরা করি। তুমি ইরেগুলার বেসিস বাদ দাও, এটা তোমার সুবিধা দিবে কয়দিন, এটা তুমি আমার বলো? অনেক দিন দিবে, অ্যাটলিস্ট 1 বছরের বেশি দিবে। তাহলে এটা আমার জন্য কি একটা দীর্ঘমেয়াদী একটা খরচ হয়ে যায়, তাই না? তো দীর্ঘমেয়াদী যাহা ব্যয়, দীর্ঘমেয়াদী ব্যয়গুলোই আমার জন্য মূলধন জাতীয় ব্যয়। দীর্ঘমেয়াদী ব্যয়গুলাই আমার জন্য কি, মূলধন জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা 17 পর্যন্ত বুঝে গেলাম। আমরা তার পরের পৃষ্ঠায় যাব 18 নম্বর প্রশ্ন থেকে। কি বলা আছে ভাই 18 নম্বর প্রশ্নে? বলা আছে কোনটি মূলধন জাতীয় ব্যয়? কোনটি মূলধন জাতীয় ব্যয়? আমি কি বলছি ভাইয়া, মূলধন জাতীয় ব্যয় সে কি করে, আমার প্রতিষ্ঠানের সম্পত্তিকে সৃষ্টি করে। কাকে সৃষ্টি করে? সম্পত্তিকে সৃষ্টি করে। তুমি নিজে আইডেন্টিফাই করো না কোনটা সম্পদ। সম্পদ কোনটা ভাইয়া? চোখ বন্ধ করে বলা যায় টিভি ক্রয় বা টেলিভিশন ক্রয়, তাই না? আচ্ছা, যন্ত্রপাতি ক্রয়ের ভাড়া কোন জাতীয় ব্যয়? মনে রাখতে হবে, একটা সম্পত্তি ক্রয় করার পরে ওই সম্পত্তি দিয়ে প্রথমবার ব্যবহার করার আগ পর্যন্ত, একটা সম্পত্তি কেনার পরে ওই সম্পত্তিটা প্রথমবার ব্যবহার করার আগ পর্যন্ত আমি যত খরচ করব, যা খরচ করি না কেন, যা ইচ্ছা খরচ করি না কেন, সব কিছুকে ওই সম্পত্তির দামের সাথে যোগ করে মূলধন জাতীয় লেনদেন হিসাবেই দেখাইতে হবে, মুনাফা জাতীয় লেনদেন হিসাবে না। তাহলে আমি যে যন্ত্রপাতি ক্রয় করে ভাড়া দিছি, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। এবং যখন আমি সম্পত্তির দামটা যোগ করব, যে এই সম্পত্তিটা কিনতে আমার কয় টাকা লাগছে, আমি এই খরচগুলো যোগ করে এরপরে দেখাবো। এই খরচগুলো যোগ করে এরপরে আমি দেখাবো। বোঝা গেছে কথাটা আমার? আচ্ছা, এরপরে মূলধন জাতীয় ব্যয় কোনটি? আবারও একই জিনিস। মূলধন জাতীয় ব্যয় মানে কি? সম্পদ ও সম্পত্তি অর্জনের ব্যয় সমূহ। ব্যয় সমূহ। তো সম্পদ আর সম্পত্তি অর্জনের ব্যয় কি? এই যে দেখো, জমি ক্রয়, রেজিস্ট্রেশন ব্যয়। তো জমি ক্রয় করা এটা তো এমনি মূলধন জাতীয় ব্যয়, এটা তো এমনি আমার জন্য সম্পত্তি। কিন্তু এই রেজিস্ট্রেশন ব্যয় ছাড়া আমি কি সম্পত্তিটা অর্জন করতে পারবো? ইম্পসিবল ব্যাপার, কোনোদিনও পারবো না। তাহলে এই সম্পত্তি অর্জনের জন্য যে ব্যয়টা হইতেছে, এটাও কিন্তু কি আমার জন্য কি জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 21। 21-এ কি বলা আছে ভাইয়া? 21-এ বলা আছে যন্ত্রপাতি ক্রয়ের জন্য 2000 টাকা পরিবহন খরচ করলে কোন ধরনের লেনদেন হবে? এটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি, আর এটাকে ব্যাখ্যা করব না। মূলধন জাতীয় ব্যয় আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। একটা সম্পত্তি আমি কিনবো, সম্পত্তি কেনার খরচ, সম্পত্তিটাকে প্রথমবার ব্যবহার করার আগ পর্যন্ত আমি যা যা খরচ করতেছি, চোখ বন্ধ করে সবগুলো মুনাফা জাতীয়, মূলধন জাতীয় লেনদেন। চোখ বন্ধ করে সবগুলো কি আমার জন্য মূলধন জাতীয় লেনদেন। কথা বুঝাইতে পারছি ভাইয়া? আর কথা বুঝাইতে পারছি কিনা বইল। এরপরে প্রশ্ন নাম্বার 22, কোনটি মূলধন জাতীয় ব্যয়? ভাইয়া মূলধন জাতীয় ব্যয় কিসের সৃষ্টি করে?
মূলধন জাতীয় ব্যয় সম্পত্তিকে সৃষ্টি করে। এখানে সম্পত্তি কি আছে দেখো, পণ্য ক্রয় ভাইয়া এটা আমার জন্য একটা ব্যয়, মণিহারি ক্রয় এটা আমার জন্য একটা ব্যয়, বেতন প্রদান এইটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। তাহলে যন্ত্রপাতি ক্রয় এটাই শুধুমাত্র আমার প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 23। 23 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে কোনটি মূলধন জাতীয় ব্যয়? একই কথা, কোনটি মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়ের কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো আর কি। প্রশ্ন নাম্বার 23টা একটু দেখবো কি বলা আছে। মূলধন জাতীয় ব্যয় এটা কি পৌনপৌনিক? পৌনপৌনিক আজ দেখো এই পৌনপৌনিক এটার আরেক নাম হচ্ছে ধারাবাহিক, ধারাবাহিক। আর এটা হচ্ছে অপৌনপৌনিক মানে হচ্ছে ধারাবাহিক নয় বা অধারাবাহিক বা ধারাবাহিক নয় লিখে দিই। হ্যাঁ, ধারাবাহিক, ধারাবাহিক নয়। নিয়মিত মানে তো ধারাবাহিক বুঝো, বাস্তবে অস্তিত্ব নেই, এটা তো হইতেই পারে না, কারণ মূলধন জাতীয় ব্যয় এক্সিস্ট করে। এটা কি নিয়মিত বা ধারাবাহিকভাবে হয়? না। তাহলে এটা অপৌনপৌনিকভাবে হয় বা ধারাবাহিক নয় বা অধারাবাহিক নামে শব্দ আছে নাকি আমি জানি না, বাংলার টিচাররা ভালো বলতে পারবে। এটা মানে এটা আসলে রেগুলার না, ইরেগুলার, সোজা কথা হচ্ছে এটা। আচ্ছা, এরপরে দালান সম্প্রসারণ ব্যয় মূলধন জাতীয় ব্যয়, তার কারণ দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়। এই তার প্রধান কারণ কি? দীর্ঘমেয়াদী একটা সুবিধা আমরা পাই। অনিয়মিত এবং দীর্ঘকাল স্থায়িত্ব, অনিয়মিত এবং স্বাভাবিক আবর্তন এই জিনিসটা আসলে হবে না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। এরপরে আমরা যাব, এরপরে দেখি আমাদের কত নাম্বার প্রশ্ন আছে। এরপরে হচ্ছে আমাদের 25 নাম্বার প্রশ্নটা। ওকে, 25 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে শেয়ার বা ঋণপত্রের বিক্রয় লব্ধ অর্থ। ভাইয়া আমি শেয়ার বিক্রি করছি অথবা ঋণপত্র বিক্রি করছি, এই কাজগুলো রেগুলার কাজ না ভাইয়া, খেয়াল করো। এইগুলা কেনাও আমার জন্য রেগুলার কাজ না, বিক্রি করা আমার জন্য রেগুলার কাজ না। আর যেটাই আমার জন্য অনিয়মিত বা ইরেগুলার ওইটাই কিন্তু কি আমার জন্য মূলধন জাতীয়, ওইটাই কি আমার জন্য মূলধন জাতীয়। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে মালিক কর্তৃক ব্যবসায়ে প্রদত্ত মূলধন, এই জিনিসটা আসলে কি, তাই না? তুমি আমাকে জাস্ট এতটুকু বলো, মালিক যদি ব্যবসায়ে মূলধন দেয় তাহলে কি আমার ব্যবসায়ে মূলধনের পরিমাণ বাড়ে না কমে? মূলধনের কথা বাদ দাও ভাই, নগদ টাকার কথা চিন্তা করো। আমি কি টাকা পাইছি না টাকা দিছি? চোখ বন্ধ করে বলা যায় যে আমার এই জায়গায় কি হয়েছে? প্রাপ্তি ঘটছে রে ভাই, আমি নগদ টাকা পাইছি, আমি এখানে নগদ টাকা পাইছি। ওকে, ভালো কথা। নগদ টাকাকে আমি 1 মাসের জন্য পাইছি নাকি অনন্তকালের জন্য পাইছি? সাধারণত মালিক যখন ব্যবসায় মূলধন দেয়, দিয়ে বলে যে নে বাবা, তোর যতদিন মন চায় তুই ব্যবসা কর, আমাকে মুনাফা করে দে, তুই এই টাকা নিয়ে আমাকে মুনাফা জেনারেট করে দে, তাই না? তো মূলধন এটা আসলে এত ব্যাখ্যা করার আসলে প্রয়োজন নাই। এটা আমাদের জন্য কি একটা মূলধন জাতীয় প্রাপ্তি, এটা আমাদের জন্য কি একটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু টাইপ 2 এর একটা পূর্ণাঙ্গ আলোচনা এতক্ষণ দেখলাম। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে টাইপ 3 মুনাফা জাতীয় প্রাপ্তি, আয় ও ব্যয়, এই টাইপটা নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা যারা যারা টাইপ 2 এর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো, তোমরা অবশ্যই টাইপ 3 এর ক্লাসটাও দেখবা। এবং তোমাদের সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি। তোমরা যারা আমাদের এই টাইপ ভিত্তিক বহু নির্বাচনের জন্য এই বইটা তোমরা নিয়েছো, আমরা প্রত্যেকটা অধ্যায় খুবই সিলেক্টিভ কিছু প্রশ্ন দিচ্ছি। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমার বোর্ড পরীক্ষাতে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কিন্তু কমন আসবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।